সুপ্রিম রায়ে বাতিল হওয়া চাকরিহারা শিক্ষকদের লাইফলাইন ডিসেম্বর পর্যন্ত, আর সেই চাকরিহারাদের মধ্যে থেকে একাংশ আবার অনশনও করছে না। ঠিক সে জায়গায় সেই একাংশের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এখনও পর্যন্ত মোট 8জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডলও। পিটিশন রিভিউ এবং কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না। যোগ্য এবং অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এরকম অনেক রকম দাবি তুলছেন তারা। বিষয় বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে স্বাগত ট্রাইবটি বাংলা। কথা বলছি অঞ্জন। ঝন্টুবাবু, একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, তা হলো এখনও পর্যন্ত অনশনরত চাকরিহারাদের জন্য সেভাবে কোনো রকম সদুত্তর দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে, কিংবা অটোনোমাস বডি রাজ্য সরকারের ভাষায় এসএসসির পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে, অনশনরত সেই সব চাকরিহারাদের একাংশের মধ্যেই অনেকের অসুস্থতা ধরা পড়ছে এবং সে জায়গায় 8জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঝন্টুবাবু, সরকারের কাছে সদুত্তর জিনিসটা কবে পাওয়া গেছে? সরকার আজ কত বছর ধরে এসএসসি 2016 এই 26,000-এর কাছে পিঠে যে সংখ্যাটা 25,573 জনের, এই সংখ্যা, এই যে চাকরি, এটা সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গাঙ্গুলি বারবার বলেছিলেন 5,500-6,000-এর মতন যে অযোগ্য আপাতত তার কাছে ধরা, মানে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর যে অনুসন্ধানে উঠে এসেছিল সেটাকে বাতিল করে দিয়ে সরকারকে তিনি পরামর্শ দিয়েছিলেন, আপনি এখনই এই অযোগ্যদেরকে, চিহ্নিত অযোগ্যদেরকে বের করুন, তারপরে পুরো প্যানেলটা স্থায়ী রূপ পাবে না, নচেত এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গায় চলে যাবে। শোনেনি সরকার, ডিভিশন বেঞ্চে গিয়েছে, ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়ে যাওয়ার পরেও মেধা তালিকা তো প্রকাশ করেইনি, বরং চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে, রাজ্য সরকার তো প্রত্যেকটা স্তরে অন্তত 100 বার সুযোগ পেয়েছে মেধা তালিকা প্রকাশ করে, ওএমআর শিটের স্ক্যান কপিটাকে প্রকাশ করে একটা সঠিক তালিকা যেটা সরকারই দিতে পারতো। দেখুন, সংবিধানে মানে আর্টিকেল 12 অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে রাজ্য সরকারের সরাসরি চালিত বোর্ড। আগে আমরা যখন এসএসসি চাকরি পেয়েছিলাম তখন এসএসসি রেকমেন্ড করতো আর স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্ট দিত এমসি, ম্যানেজিং কমিটি। এখন বর্তমানে সেন্ট্রালাইজ প্রসেসে পুরো অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করেছে এসএসসি রেকমেন্ডের ভিত্তিতে বোর্ড। তাহলে বোর্ড বা এসএসসি যদি এই মুহূর্তে বা ঘুরপথে পশ্চিমবঙ্গ সরকার যদি মেধা তালিকাটা প্রকাশ করতো, যেটা ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 12 হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যারই এটার অধিকার আছে, এখতিয়ার আছে তালিকা তৈরি করার। তৃতীয়, সিবিআই যে 9,500-এর নাম তার স্ক্যান কপি ডাটা ইনটেক থেকে তুলে এনেছিল বানসালের থেকে, সেটা সরকার মানেতেও নেই। গত বছর পুজোর সময় এই 9,500 ক্যান্ডিডেটদের পিছন দরজা দিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করায় ভারতবর্ষের সংবিধানের 64 এভিডেন্স অ্যাক্ট, 64B এভিডেন্স অ্যাক্টে স্পষ্ট লেখা আছে, যদি আপনার স্ক্যান কপি আপনি চ্যালেঞ্জ করে বলেন এটা আমার নয়, তাহলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সেটা চ্যালেঞ্জেবল হবে এবং সেটা বাতিল হবে। অর্থাৎ সেক্ষেত্রে সিবিআই 9,500-এর সেই স্ক্যান কপিটা বাতিল হয়ে যায়। সেটাও রাজ্য সরকার অঙ্গুলি ছেলে পেলেগুলো করেছিল। অর্থাৎ রাজ্য সরকার কোনো একটা সেকেন্ডের জন্য যোগ্য মেধা তালিকায় যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য ভাবেইনি। তারা ভেবেইছে সবটা চলে যাক, বাতিল হোক, তাহলে যোগ্যদের শিখন্ডি করে ওদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্য যাদের থেকে টাকা পয়সা, আলু পটল ঝিঙ্গের মতো চাকরিটা বিক্রি করে তৃণমূল নেতারা 75-25-এর ভাগে গ্রামগঞ্জে ছড়িয়ে আছে, তারা তো গণধোলাই খাবে। আর শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের কোনো একটা গাছের গোড়া ফাঁকা থাকবে না, ফলে তৃণমূল নেত্রী ভালো করেই জানে। সেই জন্যই দেখবেন এন্টায়ার প্যানেলটাই তিনি ইয়ে করেছেন। এবং লাইভলিহুডের প্রশ্নটাই বলেন, তখন C&G গ্রুপকে অবৈধভাবে তিনি ভাতা দিচ্ছেন, যেটা সুপ্রিম কোর্টের সরাসরি ভায়োলেশন অর্ডারের। আর অযোগ্যদের সম্পর্কে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, অর্থাৎ টেন্টে সুপ্রিম কোর্ট ভাষায়, যাতে এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। এখানে তো বলতেই হয়, সাথের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন যে যোগ্যদেরটা প্রথমে দেখছি, অযোগ্যদের কথা পরে ভেবে দেখছি। তিনি তো সেখানেই সরাসরি বলে দিলেন যে হ্যাঁ, অযোগ্যদের পাশে তিনি রয়েছেন। না, তিনি আবার বলেছেন যারা মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসি তে বসতে পারবেন না, তাদের সরকার অন্য দপ্তরের জন্য ভেবে দেখবে। আপনি আর কাছে চেক করুন, এই হালামলে সরকার প্রথমে বাঁচানোর টার্গেট ছিল ক্যাবিনেট বাঁচানো, যেহেতু মাননীয় ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল সিবিআইর উদ্দেশ্যে যে
পুরো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার দায় যে 40 জনের ক্যাবিনেটের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেখানকার প্রত্যেককে ইনক্লুডিং মুখ্যমন্ত্রীকে আপনারা ইন্টারোগেশন করতে পারেন, পারলে হেফাজতে নিতে পারেন। তো এটাই ছিল মমতা ব্যানার্জির সবচেয়ে ভয়ের জায়গা। যদি সুপ্রিম কোর্টও এই রায়টাকে বহাল রাখতো, তাহলে আজকে পুরো ক্যাবিনেটটা জেলের ভিতরে থাকতো। তাহলে মুখ্যমন্ত্রীর প্রথম টার্গেটটা ছিল ক্যাবিনেট এবং তার মিনিস্টার এবং নিজেকে বাঁচানো। সেকেন্ড টার্গেট হচ্ছে পয়সার বিনিময়ে যে অযোগ্যরা চাকরি পেয়েছে তাদের বাঁচানো। কোনোদিন তিনি যোগ্যদের সম্পর্কে একটা সেকেন্ডের জন্য ভাবেনি বলেই দেখবেন এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো যোগ্যর সাথে সরাসরি আলোচনায় বসেননি। ইন্ডোর স্টেডিয়ামে যেটা আপনি দেখেছেন, সেখানে এই সুমন থেকে শুরু করে তৃণমূলের যে শিক্ষক অর্গানাইজেশন, তাদের সমস্ত লোক দিয়ে ভরিয়ে দিয়েছিল। এটারও আপনাদের আর্কাইভে ছবি এবং বিভিন্ন চ্যানেলে এই ছবি ফুটেজ চলে এসেছিল। অর্থাৎ এই সরকারের কাছে কোনো উত্তর নেই, এদের জীবনের কোনো মূল্য নেই। এরা যদি মরেও যায়, সরকার ভাববে যাক এদের ঘাড়ের থেকে বিপদ বিদায় হলো। ফলে এই ছেলেপেলেগুলো সুপ্রিম রায় অনুসারে লাইফলাইন রয়েছে এই সব চাকরিহারা শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত। এর মাঝে এই সব চাকরিহারাদের অনেকেই একাংশই বলছেন যে তারা কোনো রকম পরীক্ষার মধ্যে বসবেন না। এবার সে জায়গায় দুপক্ষই যদি এভাবে কোনো রকম সমঝোতার জায়গায় না আসে, তাহলে ঠিক সমাধান সূত্র কোন জায়গায় আছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, মুশকিল হচ্ছে এই লড়াইয়ে কি সমঝোতা হওয়ার আছে কোথাও? প্রথম কথা, সমঝোতার তো একটাই পথ, যে রাজ্য সরকার মেধা তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টকে কনভিন্স করুক। সেটা হওয়ার নয়, কারণ রাজ্য অলরেডি এমএ অ্যাপ্লিকেশন করে দিয়েছে, মডিফিকেশন পেয়ারের আন্ডারটেকিং দিয়ে ফেলেছে। তারপরে সরকার যদি এখন যে এটা আপনার রিভিউ যে দিচ্ছে, সেটার কোনো মূল্য থাকবে না, টিকবে না, সরকার জানে ভালো করে। দ্বিতীয়, আপনি অ্যাড বের করেছেন। আচ্ছা বলুন তো, আজ থেকে 2016 সালে যে ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে, যাদের সংসার হয়ে গেছে, যাদের অনেকের ছেলে নিজে মাধ্যমিক দেবে, তারা যদি এখন আবার পরীক্ষায় বসতে বলে, আমাকে যদি এখন আপনি মাধ্যমিক পরীক্ষায় বসতে বলেন, আমি হতে পারি প্রফেসর, আমি অনেক মোটা মোটা বই পড়ি, অনেক বেশি জ্ঞান কমই আমার, কিন্তু মাধ্যমিক পরীক্ষা বসাতে গেলে আমি ফেল করে যাব। কারণ আমার একটা ধারাবাহিকতা থাকবে। তো পড়াশোনা একাডেমিক ডিসকোর্সের ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গেলে নতুন ছেলেদের সাথে এরা চাকরিতে বসে পেরে উঠতে পারবে না। ফলত এটা ওদের কাছে একটা রসিকতা হয়ে যাবে, একটা বঞ্চনা হয়ে যাবে, যে বঞ্চনাটা চাকরি চলে যাওয়ার চাইতেও বড় বঞ্চনা। ফলে আপনাকে আমি পরিষ্কার বলছি, রাজ্য কোনো কিছু করবে না। যেটা হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই মুহূর্তে যদি কোনো অর্ডিন্যান্স এনে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারে যে যোগ্যদের বাঁচানোর কোনো পথ, এমনকি রাজ্য সরকারকে প্রেসার দিয়ে সুপ্রিম কোর্ট যদি মেধা তালিকাটা বের করে এই ছেলে মেয়েদের সঠিক যোগ্যতার ভিত্তিতে সেগ্রিগেশনটা করিয়ে চাকরিতে বহাল রাখতে পারে, তাহলে হবে রাজ্য সরকার কিন্তু এদের জীবনের মূল্যেও, এরা যদি মরেও যায়, জীবনের মূল্য থেকে আমি আপনার কাছে একেবারে অন্তিম প্রশ্ন রাখবো। তা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার দ্বৈরথ আমরা বারংবার দেখেছি। আজ বিধানসভা চত্বরের মধ্যেও আমরা দেখেছি সরাসরি এই যোগ্য চাকরিহারাদের নিয়ে যখন মুলতবি প্রস্তাব রাখতে চাইছে বিরোধী দলনেতা, তখন সেই দিক থেকে মনোজ ওরাওকে সাসপেন্ড হতে হচ্ছে, শঙ্কর ঘোষকে সতর্কবার্তা পেতে হচ্ছে। এই বিষয়ে রিয়াকশন তো অবশ্যই নিতে হবে আপনার থেকে। ঝন্টুবাবু, 19 1A এটা পরিষ্কার হচ্ছে ভায়োলেশন করছে এই সরকার। এই রাজ্যে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতা নেই, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। অর্থাৎ আর্টিকেল 24, আর্টিকেল 19, এগুলো কোনোটাই এই রাজ্যে এক্সিস্ট করে না। ফলে বিধানসভায় মাননীয় স্পিকার, যেখানে বামফ্রন্টের সময় আমরা দেখেছিলাম তৃণমূল 29 জন বিধায়ক ছিল, অর্থাৎ একটা কম ছিল তাদের প্রধান বিরোধী দল হতে, তিনি স্পেশাল তৎকালীন মানে স্পিকার, তৎকালীন সম্ভবত আমার নাম মনে পড়ছে না, হ্যাঁ হালিম সাহেব স্পেশাল অর্ডিন্যান্স এনে তৃণমূলকে কিন্তু একটা সংখ্যা কমের ভিত্তিতেও বিরোধী দলের তকমা দিয়েছিল, বিকজ বিরোধীরা হচ্ছে সংবিধানে গণতন্ত্রের আয়না। ফলে এই সরকার বিরোধীদের সাসপেন্ড করছে, বিরোধী দলনেতাকে প্রথম দিন থেকে সাসপেন্ড করে রেখে কার্যত বিরোধী শূন্য বিধানসভাটাও করছে, যেটা রাজ্যে সর্বত্র তারা বিরোধী শূন্য করতে চায়। কালকে সমবায় নির্বাচনেও ব্যাপক গোলযোগ করে ভোট লুট করে তারা ভোট জিতেছে। ফলে আপনাকে আমি পরিষ্কার বলছি, এই রাজ্যে কিন্তু গণতন্ত্র একটা গ্যাস পিন স্টেটে চলে গেছে, গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে। এটা বিধানসভাতেও সরকার কিন্তু নাক ডাক নখ খিচিয়ে বিরোধীদের উপর হামলা, তাদের সাসপেন্ড করে দিয়ে আবার প্রমাণ করে দিচ্ছে জনগণের কথা যে বিরোধীরা বলবে তাদের কপালে জুটবে হয় মার,
তাদেরকে বের করে দেওয়া মার্শাল বুঝতে দিয়ে পেরেছি। কিংবা সাসপেন্ড করে দেওয়া। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ঝন্টু বাবু সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা শুনছিলেন অধ্যাপক ঝন্টু বড়াইকের কথা, এবং তিনি যেভাবে বক্তব্যগুলো রাখলেন তাতে একটা বিষয় অত্যন্ত সুস্পষ্ট, তা হলো তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের সহনশীলতা নিয়ে অনেক বড় প্রশ্ন উঠে আসছে। আর ঠিক এ জায়গায় যে খবর সামনে আসছে, অনশনে বসে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এখনো পর্যন্ত মোট 8 জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডলও। পিটিশন রিভিউ এবং কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না। যোগ্য অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, রিপ্যানেলের ব্যবস্থা করতে হবে, যাচাই করে যোগ্যদের নামে তালিকা প্রকাশ করার পরে তা প্রত্যয়িত করতে হবে যে এসএসসিকে ইত্যাদি একাধিক দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসএসসি ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক লাগোয়া অবস্থান মঞ্চে আমরণ অনশন বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনশনে বসেন 10 জন শিক্ষক ও অনশনে বসে অসুস্থ হয়ে পড়লেন 8 জন অনশনকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়াদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা, কথা বলছি অঞ্জন। কেয়াদি, একটা বিষয় এখানে বারংবার যেটা উঠে আসছে তা হলো রাজ্য সরকারের অসহনশীলতা। কেন বলছি, এখনো পর্যন্ত অনশনে বসে থাকা চাকরিহারাদের জন্য সদুত্তর তো রাজ্য সরকারের নেই, উল্টে এখনো পর্যন্ত 8 জন অনশনকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে দেখা যাচ্ছে না। কেয়াদি, ওনার মুখ থাকতে তো উনি যাবেন, উনি তো দায়ী। এই যে অনশনকারী শিক্ষকদের তাদের অসুস্থতার দায় এবং দায়ী এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপদার্থ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এসএসসি যদি চাইতেন তাহলে আজকে এই এদের চাকরি যেত না, যদি চাল আর কাপড়টা আলাদা করতেন, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার চেয়েছেন। সেটাতে কর্ণপাত না করে পর্দু বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সে কারণেই কিন্তু আজকে এই দুর্দশা। এবং এর জন্য এক এবং একমাত্র আবারও বলছি, দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপদার্থ সরকার। উনি কোন মুখে যাবেন? উনি তো যেতে পারেন ওই খিদিরপুর যে হয়েছে, আজকে পুরো বাজার পুড়ে গেছে, সেখানে গিয়ে উনি ধমকাচ্ছেন যারা সর্বশান্ত হয়েছেন সেই সব দোকানদারদের। অর্থাৎ উনি বলছেন মিসম্যানেজমেন্ট ওনার পুরসভার, পুরো রাজ্যটাই তো এই মুহূর্তে মিসম্যানেজমেন্টে চলছে ভাই অঞ্জন। তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন? তাই এর দায়, এবং আমি আশা করবো এরা সবাই সুস্থ হয়ে উঠুন। যদি কিছু হয় এটার দায় সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা পুরো দস্তুর এদের সঙ্গে আছি, সমর্থনে আছি। কারণ এদের সঙ্গে যে অন্যায় হয়েছে, রাজ্যের সীমাহীন দুর্নীতি এবং রাজ্যের তৃণমূলের নেতাদের সীমাহীন লোভের কাছে এদের যে ভয়াবহ এদের যে ক্ষতি হয়েছে, তার কারণে আমরা তাদের সঙ্গে সমর্থনে আছি। কিন্তু কেয়াদি, আপনারা সঙ্গে রয়েছেন, প্রতিবাদ করছেন, সব মানছি, কিন্তু বিধানসভার ভেতরে যখন যোগ্য চাকরিহারাদের হয়ে মুলতবি প্রস্তাব আনতে চাইছে বিরোধী দলনেতা, তখনও তো মনোজ ওরামের মতো বিধায়ককে সাসপেন্ড হতে হচ্ছে, শঙ্কর ঘোষকে সতর্কবার্তা পেতে হচ্ছে। অর্থাৎ তার মানে এটা বুঝতেই পারছেন যে আমরা বিধানসভার অন্দরে এবং বাইরে সব জায়গায় আমরা এদের জন্য কথা বলছি। এদের জন্য কথা বলতে গিয়ে আমাদের বিধায়ক সাসপেন্ড হয়েছেন, এদের সমর্থন করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় আমাদের নেতাদের তাদের হুমকি ধমকির মুখে পড়তে হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ফ্রিডম অফ স্পিচ, গণতন্ত্র কোথায় গেল? যারা গণতন্ত্রের এত কথা বলেন তাদের আবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, এটাই কি গণতন্ত্রের নমুনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে? এটা আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। অনেক ধন্যবাদ কেয়াদির সঙ্গে থাকার জন্য। কেয়াদি, কথা শুনছিলেন আপনারা ইতিমধ্যে। কেয়া ঘোষ বিজেপি নেত্রী, তিনি আমাদের সঙ্গে জুড়েছিলেন। তিনি বলছেন গণতন্ত্র কোথায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তীব্র নিশানা করে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে গণতন্ত্র নেই। আর ঠিক সে কারণের জন্য বিধানসভার অন্দরে বিধানসভার বাইরে বারংবার বিরোধীদের ক্রমাগত কোণঠাসা করবার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, শ্বাসরোধ করে তাদেরকে, তাদের দাবিকে মেরে ফেলার চেষ্টা করছে কারা? তৃণমূল কংগ্রেস। কারা করছে? রাজ্য সরকার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বারংবার যেটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, তা হলো তারা শেষ অবধি কথা বলে যাবে এবং চাকরিহারাদের পাশে তারা রয়েছে। এবার দেখার শেষ বেলায় এই শাসক বিরোধী তরজার মাঝে অনশনরত এইসব চাকরিহারাদের পাশে সত্যি গণতন্ত্র থাকে নাকি গণতন্ত্র থাকতে পারে না। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, অনশনে বসে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। 8 জন অনশনকারী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘড়িকাটায় 3:26। কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনশনে বসেছেন চাকরিহারা এই 10 জন চিকিৎসক, 10 জন
শিক্ষক, তার মধ্যে 8জন অনশনকারী ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের দাবি যে তারা যেটা পূর্ব ঘোষণা, যতক্ষণ না তাদের প্রতি কোনো সুবিচার হচ্ছে, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যতক্ষণ না মিটছে তারা এই অনশন চালিয়ে যাবেন এবং তাতে যদি তাদের রাজপথে এই অনশন করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। তারা বলছেন তাদের যা ক্ষতি হবার হয়ে গিয়েছে, অতএব তারা এর শেষ দেখে ছাড়বেন, তাই তারা মৃত্যু অনশন চালিয়ে যাবেন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সেইভাবে পদক্ষেপ দেওয়া হয়নি। নিশ্চয়ই এইটা অবশ্যই প্রশাসনের নজরে এসছে, প্রশাসন নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে, কেননা যেভাবে আজকেও আমরা দেখেছি যে চাকরিহারা শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের একাংশ তারা নবান্ন বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। ইতিমধ্যে তারা ধর্মতলায় তারা অবস্থান করছেন পুলিশ তাদের আটকে দেওয়ার জন্য। অপরদিকে একদল যোগ্য শিক্ষকরা তারা কিন্তু আমৃত্যু অনশনে বসেছেন এবং ইতিমধ্যেই 8জন অনশনকারী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষকরা তাদেরকে কিন্তু সেন্ট্রাল পার্ক থেকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং ফলে এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যে আরো ঘোরতর জটিল হচ্ছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই অঞ্জন। বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রিমিক আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই যে বারংবার করে দেখা যাচ্ছে যে শিক্ষকদের একাংশ তারা অসুস্থ হয়ে পড়ছেন। আমি শুধু একটা বিষয় জানতে চাইবো, তা হলো মেডিকেল ট্রিটমেন্টেরও কি কোনো আশপাশে কোনো ব্যবস্থা নেই রিমিক? দেখো, যেটা কলকাতা হাইকোর্টে যখন এই মামলা হয়েছিল, রাজ্য যখন বিরোধিতা করেছিল যে বিকাশ ভবনের সামনে কোনো অবস্থান বিক্ষোভ করা যাবে না, সেই ঘটনার পরে বিকাশ ভবনে ভাঙচুর তাণ্ডবের পুলিশের লাঠিচার্জের ঘটনার পরে সেদিনও আমরা দেখেছিলাম যে কিভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল। শুধু যেমন পুলিশ আক্রান্ত হয়েছিল, তেমনি যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়ে রাস্তায় দিনের পর দিন আন্দোলন করছেন তারা আহত হয়েছিলেন এবং তারপরে যখন একদম পরিষ্কার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের যে রাজ্যের আপত্তিতে যে বিকাশ ভবনে যেহেতু একাধিক দপ্তর রয়েছে তাই তাদেরকে সেন্ট্রাল পার্কের দিকে নিয়ে যেতে হবে এবং তাদের জন্য সেখানে প্রয়োজনে তাঁবু ছাউনি করে দিতে হবে, পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে, বায়ো টয়লেট করতে হবে। কিন্তু সেই অনশন করতে গিয়ে যখন তারা অসুস্থ হয়ে পড়ছেন সেখানে তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা বা অবশ্যই এটা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিষ্কার বলেছেন যে আন্দোলনে কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। কিন্তু যারা আন্দোলন করছেন তাদের দাবিটা যোগ্য, তাদের দাবিটা ন্যায্য, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনকে আরো তৎপর এবং মানবিক তো অবশ্যই হতে হবে অঞ্জন, তাতে কোনো সন্দেহ নেই। বুঝতেই পারছি, অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। আপনারা শুনতেই পেলেন এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো হেলদোল নেই, অনশনরত চাকরিহারাদের পাশে প্রশাসনও সেইভাবে নেই। অনশনে বসে অসুস্থ হয়ে পড়ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এখনো পর্যন্ত মোট 8জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডলও।